মানুষ বলে মেয়েরা নাকি সুন্দর হলেই তাদের জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে আমার সাথে এমনটা কেন হলো? আমি সাবিহা। আমরা 4 বোন। আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি। আমার বাবা একটা চাকরি করেন। আর আমার মা একসময় মাদ্রাসার টিচার ছিলেন, বাট পরবর্তীতে আমরা 4 বোনকে সামলানোর জন্য সেখান থেকে সে আর মাদ্রাসায় চাকরিটা ছেড়ে দেয় এবং ঘরে হচ্ছে সে বাচ্চাদেরকে আরবি পড়ায়। তো আমরা ছোটোবেলা থেকেই পর্দা করে অভ্যস্ত, এভাবেই আমাদের বড় হওয়া। আর মা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছেন, মাদ্রাসার টিচার ছিলেন, সেই জায়গা থেকে মাও পর্দা করতেন, আমাদেরকেও পর্দা করাতেন। এভাবেই আমাদের বড় হওয়া বেড়ে ওঠা। তো আমার যখন 17 বছর বয়স, ওই সময়টাতে আমাদের কাছাকাছি পরিচিত একজনের বাড়িতে হচ্ছে বাবার চাকরির ওইখান থেকে বিয়ের দাওয়াত দেওয়া হয়। তো আমরা যেহেতু পর্দা করতাম, সবার সাথে টেবিলে বসে তো আমরা কখনোই খাইতাম না। তো সেখান থেকে আন্টি আমাদেরকে তাদের ঘরে নিয়ে খেতে দেয়। ওখানে কোনো ছেলে মানুষ ছিল না, তো দরজা ভিড়ায় আমাদেরকে খেতে দেয়। তো ওখানে হচ্ছে একজন মহিলা আসে এবং আমাকে দেখে। তা আমার হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি হাইট, আমার গায়ের রং একবারে ফর্সা, দেখতে সবাই ভীষণ সুন্দরী বলা চলে। তো সেখান থেকে আন্টি আমাকে এক দেখাতেই পছন্দ করে। তো যাদের বিয়েতে আমরা গেছি তাকে ডেকে এনে সাথে সাথে আন্টি দেখায় যে এই মেয়েটার, মানে সব কিছু জিজ্ঞেস করে ওখান থেকেই তারা হচ্ছে পরবর্তীতে ওই আন্টি আমাদের বাসায় আসে, এসে মার সাথে কথাবার্তা বলে যে তার ছেলের জন্য আমাকে বিয়ে করাতে চায়। তো আমার বাবা মা সবসময় চাইতেন, যেহেতু আমরা মাদ্রাসার লাইনে পড়াশোনা করতে এভাবে থাকছি, কোনো যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তারা বা কোনো হুজুর টাইপের মানুষের সাথে আমাদের বিয়ে হবে, এটা সবসময় চাইতেন। কিন্তু হয় না যে আল্লাহ তো কিসমত লেখে। তো যখন হচ্ছে উনি আসে আমাদের বাড়িতে, তো আমি বড় মেয়ে ছিলাম, সেখান থেকে তারা মানে কিচ্ছু চায় না, জাস্ট হচ্ছে আমাকে বিয়ে করায় নেবে, প্রয়োজনে বিয়ের খরচটাও তারা দিবে এরকম বলতেছে। আর তাদের হচ্ছে আমার যে শ্বশুরবাড়ি, সেখানে আমার হাজব্যান্ডরা হচ্ছে 2 ভাই আর 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে, তারা 2 ভাই আছে। আমার হাজব্যান্ড বড়, তার ছোট একটা ভাই। তাদের 6 তলা বাড়ি ঢাকাতে। আমার শ্বশুর একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সে বর্তমানে রিটায়ার। তো মানে খুবই একদম ঝামেলা ছাড়া সংসার, খুবই সুন্দর। সব কিছু মিলেমিশে তারা মানে ঘুরে ঘুরে আসতেছিল। মা তো প্রথম একবারেই না করে দিছে, সব কিছু শোনার পরও না করে দিছে যে না, এরকম হুজুর ছেলে ছাড়া আমার মেয়ে বিয়ে দিব না। তো তখন থেকে তারা মানে আসতেছিল। আমার শাশুড়ি আমাদের বাড়িতে আমার বিয়ের আগে 8-10 দিন আসছে, জাস্ট মাকে কনভিন্স করার জন্য যে আপনার মেয়েটা আমাকে দেন। তার আমাকে দেখে এতই ভালো লাগছে, তো সে ছবি নিছে, আমার ছবি তুলে নিয়ে গেছে, সেটাও মাকে না দেখায় উনি আমার সাথে কথা বলতে বলতে ছবি তুলছে। তো যখন ওনার ছেলেকে ছবি দেখাইছে, সেও পছন্দ করছে যে না, মেয়ে তো খুব সুন্দরী, মেয়েকে আমি বিয়ে করবো। তো একটা সময় মা হচ্ছে মেনে গেছে, আর মা মেনে গেছে মানে বাবাকেও মানায় ফেলবে এরকম একটা অবস্থা। তো বাবাকে মানাইছে, মানানোর পরে বাবা গেলো, বাড়িঘর দেখলো, তাদের কথাবার্তা আচার সমাদর সব কিছু দেখে বাবার ভালো লাগছে। বাবা বলছে ঠিক আছে, ছেলে ভালো হইলেই হইল। এরপরে মানে আমরা যেহেতু ঢাকাতে থাকি, আমাদের গ্রামের বাড়ি, তো আত্মীয় স্বজন সবাই ঢাকাতে, যে কয়জন আত্মীয় স্বজন ছিল তাদের নিয়ে খুব ছোট করে ওনার দ্বারা ওনার সাথে আমার বিয়ের আয়োজনটা করা হলো। খুব ছোটোভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ের মধ্যেও আমি সাজছি, কিন্তু আমি নিকাব খুলি নাই, পার্লার থেকে সাজছি, সব কিছুই করছি। এমনিতে ছবি তুলছে যেই ঘরোয়াভাবে, যে আমার যে ননাস উনি এসে ছবি তুলে দিছে, তারা হচ্ছে ওইরকম ফটোশ্যুট করতে পারে না, নিকাব সহই ফটোশ্যুট করছে এরকম একটা। আর যারা ফটোগ্রাফার ছিল তাদেরকে দিয়ে ছবি তুলাইতে পারে না। এটা আমার হাজব্যান্ডের একদমই ভালো লাগে নাই, যে ঠিক আছে পর্দা করে তার মানে কি এরকম করে করতে হবে নাকি। এখন হয়তো তার ধারণাতেও ছিল না খাস পর্দা বিষয়টা কেমন বাকি। যাই হোক, তো শ্বশুরবাড়িতে গেলাম, যাওয়ার পরে প্রথম হাজব্যান্ডের সাথে মোটামুটি সম্পর্ক, খুব যে বেশি একদম সে আমার জন্য মরে যাচ্ছে এমনও না। সে শুধু আমার খুদ ধরতে ব্যস্ত। প্রথমত সে, তার মা, তারা তো জেনে শুনেই বিয়ে করছে যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি পর্দা করি। এই ব্যাপারটাই আমার শাশুড়ির কাছে আরও বেশি ভালো লাগছে। আর সেখান থেকে এখন হচ্ছে তার ছেলে আমাকে বলে, যদি আমরা কোথাও বের হচ্ছে বা ঘুরতে যাচ্ছি, সে আমাকে বলে তোমার নিকাব পরার দরকার নেই, বোরখা পরো, হিজাব পরো। কিন্তু আমি যে জিনিসটাতে অভ্যস্ত না, এটা হুট করে আমি কিভাবে করব। এটা তো আমার দ্বারা হবে না, একটু সময় তো দিতে হবে। তো এটার জন্য তার সাথে আমার মানে প্রচুর ঝগড়াঝাঁটি বা দ্বন্দ্ব লেগে যেত। সে বলতো, তো সে আমাকে রেখে বাইরে চলে যেত। তো আস্তে 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 আমার শাশুড়ি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি, ও যেহেতু চায় না, স্বামীর চাহিদা পূরণ করাও তো দায়িত্ব। তো আমি আমার মাকে না বলেই তার সাথে নিকাব ছাড়া বের হইলাম। তো আমার বাবার বাড়ি যখন যাই নিকাব পরে যায়, মা আর এখন যায় না। এরপরে কিছুদিন পরে তার ডিমান্ড শুরু হয়ে গেল আমি যে বোরখাই পরার দরকার নেই, বোরখা পরে কী হবে, এরকম একটা কিছু। তো তার ফ্রেন্ডের ওয়াইফরা তাদের ছবি দেখাইতো, তারা একসাথে বের হইতো, আড্ডা দিত, রেস্টুরেন্টে খাইতো। তো তারা হচ্ছে একটু হাই প্রোফাইল থেকে আমার হাজব্যান্ড আসে। তো সেই জায়গা থেকে আমাকে বিয়ে করাটাই ওনার ঠিক হয় না, শুধু সৌন্দর্য দেখে, কারণ হচ্ছে তার চাহিদা অন্যরকম ছিল।
এখন তার ধারণা ছিল যে ঠিক আছে বউ তো সুন্দরী, বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে আমি আমার মতো করে নিব। কিন্তু সব কিছু তো চাইলেই আর তার মতো করা যায় না। আমি যেরকম, এটা আমার পাল্টাতে তো সময় লাগবে, কেন পাল্টাবো আমি তো খারাপ কিছু করতেছি না। এরপর থেকে তার সাথে আমার প্রায়ই ঝগড়া। আমরা হচ্ছে কেন আমি বোরখা পরে বের হব, বোরখা ছাড়া বের হব না, সে তার সাথে আমার সাথে এগুলো নিয়ে ঝগড়া। আরও মানে তার অনেক অনেক আজব আজব আবদার, ফোনের মধ্যে সে অশ্লীল ভিডিও দেখতো, এগুলো নিয়ে আমার সাথে তার মানে ঝগড়া লেগে যেত। আমি যদি বুঝাইতে যাইতাম যে এগুলো ঠিক না, এগুলো কইরেন না, তখন তার সাথে আমার মোটামুটি ঝগড়া লেগে যেত। তো আমি ছোট মানুষ, চুপ করে শুধু শুনতাম। সে জাস্ট আমাকে অপমান করে যেত আর এরকমভাবে হেনস্থা করতো যে আমি তো তার যোগ্যই না। তো এরকম ছিল বিষয়টা যে আমার শ্বশুর শাশুড়ি যেটা বলে আমাকে বিয়ে করাইছে যে আমার হাজব্যান্ড বিয়ের পরই দেশের বাইরে চলে যাবে। চলে যাওয়ার পরে হয়তো সে তার যে পড়াশোনার জন্য যাবে ওটা কমপ্লিট হলে দেশে চলে আসবে, না হলে আমাকে তার সাথে নিয়ে যাবে, এরকম কথাবার্তা বলছে। বাট এখন অনেক দিন হয়ে গেছে, বিয়ের প্রায় 5-6 মাস। প্রথম 3-4 মাস যাই হইতো সব কিছু একটা সময় ঠিক হইতো, বাট এরপর থেকে আর ঠিক হওয়ার বিষয়টা খুব কম, শুধু ঝগড়া লাগতেই থাকে। আমি হয়তো চুপ করে আসি, সে আমার গায়ে পর্যন্ত হাত তুলে দিছে, কেন হচ্ছে আমি ন্যাকামি করি, ঢং করি। যাই হোক, তার সাথে হয়তো আমার বনিবনাটা একদমই হচ্ছিল না। এরপরে 1 বছর পরে সে চলে গেল দেশের বাইরে, তার সব কিছু ঠিকঠাক হলো আমার বিয়ের 1 বছর পরে। সে আমার চেয়ে বয়সে প্রায় 7-8 বছরের বড় ছিল। তো সে চলে গেল দেশের বাহিরে। তখন গিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যে ভালো হয়েছে, এখন আর এই সব যন্ত্রণা থাকবে না। তো আমার শাশুড়ি আমাকে কখনোই কিছু বলে না, তার সাথে আমি বোরখা হিজাব নিকাব পরেই বের হই, কখনো বলে না এটা খোলো বা কিছু। আমার ননাসও কিছু বলে না, আর শ্বশুরের তো এগুলো নিয়ে কোনো কথা নেই। বাট আমার হাজব্যান্ডেরই ভাল লাগতো না। এখন শ্বশুর শাশুড়ি দিয়ে তো আর শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ি তো জামাইকে দিয়ে, সেই যদি ঠিক না থাকে। যাই হোক, তো দেশের বাইরে যাওয়ার পরেও সে আমাকে ফোন দিত, কথা বলতো, ফোনের মধ্যেও হাবিজাবি কথাবার্তা বলতো, মানে অশ্লীল কথাবার্তা, আমাকে অশ্লীল ভিডিও পাঠাইতো, এগুলো দেখতে বলতো, মানে নানান নোংরা চিন্তা ভাবনা এগুলো তার ছিল, যেগুলো আমার একদমই ভালো লাগতো না। তারপরেও যে ঠিক আছে, দূরত্বে আছে, এখন তো আর ওরকমভাবে ঝগড়া হয় না। ফোন দিলে সে বলে, আমি চুপ করে শুনি, ফোন কেটে দিই, এভাবে চলতেছে। চলতে চলতে 1 বছর পর্যন্ত, প্রায় 1-1.5 বছর পর্যন্ত সব কিছু মোটামুটি নর্মাল। আমার হাজব্যান্ডের আর আমার বিয়ের মানে কথা হয় জাস্ট এতটুকুই, মাঝে মাঝে ফোনের মধ্যে গালাগালি করে রেখে দেয়। আমি চুপ করে আসি, এটাই তার সমস্যা, কেন চুপ করে আসি, এখন আমি কি বলবো তাকে, আমি উল্টাপাল্টা বলে ফেললে সেটা তো সমস্যা, এই জন্য আমি চুপ করে থাকতাম। সে বলতো, আমি হ্যাঁ বলতাম আর শুনতাম। তা আমিও একটা দম বন্ধ করে একটা মানে ইসের মধ্যে ছিলাম। তো বাইরে থেকে দেখতে আমার এত সুখের সংসার ছিল, আমার বাবা মা ভাবতো আমি এত সুখী, আমার শ্বশুর শাশুড়ি এত আদর করে, তাহলে কেন এই সমস্যা, সবাই আমাকেই দোষারোপ করতো। এরকম এই ভয়ে আমি কখনো কাউকে কিছু বলতামই না, যে ঠিক আছে যা হয় হোক, আমি চুপ করে থাকি। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে, আমার শ্বশুর রিটায়ার হওয়ার পরে সে তার গ্রামের বাড়িতে, ঢাকার পাশেই হচ্ছে তাদের গ্রামের বাড়ি, সেখানে সে একটা গ্রামে একটা বাড়ি করছে, টিনের ঘর করছে, ওখানে গিয়ে থাকে। বাড়ির যে গ্রামের যে পরিবেশ ওইরকম করে একটা বাড়ি করছে, ওখানে সে থাকে। তার মানে বাপদাদার ভিটায় সে গিয়ে বাড়ি করে ওখানে এখন তারা দুজন প্রায়ই চলে যায়। তো আমার দেবরও সে তার পড়াশোনা নিয়ে বাইরে থাকে, বাসায় কমই থাকে, আমাকে একদম একা থাকতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড নাই। তো আমি খুব সাহস করে আমার শাশুড়িকে বললাম যে মা, আমি হচ্ছে আমার বাবার বাড়িতে চলে যাই, তাহলে আপনি আসলে আমি আসবো, এখানে একা একা থাকতে আমার ভালো লাগে না। তো তাদের একজন কাজের মহিলা আছে, উনি রান্না করে, পুরো ঘর সামলায়, দিয়ে যায়। আর আমার যে দেবর, ও বাসায় এসে খায়। তো আমার তো এখানে কাজ নেই, সারাদিন বসে থাকে। তো আমার শাশুড়ি এটাতে খুশি হইলেন মনে হইলো আমার, তাকে বলার পরে সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি তোমাদের বাড়িতে চলে যাও, আমি হচ্ছে তোমার জন্য মানে খরচের টাকা পাঠাবো, এরকম বলে না, বলছে তোমার হাত খরচ আমি দিয়ে দেবো না, তুমি ওখানে থাকো, আর আমি যখন আসবো তখন তুমি চলে এসো। এখন তোমার শ্বশুর তো ঢাকা শহর আর থাকতে ভালো লাগে না, ছোটোবেলা থেকে ঢাকায় এত থাকছে, এখন তার একটু গ্রামীণ পরিবেশ পছন্দ, ওখানে গেলে সে সুস্থ থাকে। তো ঠিক আছে, তারা ওখানে চলে গেল, আমি আসলাম আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে থাকা মানে নিজের মতো আবার সেই আগের জীবনযাপন, সুন্দর করে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ঘর থেকে বের না হওয়া, এই দুনিয়াটাই আমার কাছে ভাল লাগতো। তো এইভাবে আমার বিয়ের প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পরে আমার হাজব্যান্ডের ব্যবহার একেবারেই পরিবর্তন হয়ে গেল। এখন আর সে আমাকে ফোন করে না, সে কখনোই আমাকে ফোন করে না। 1 সপ্তাহ 15 দিন পর কী মনে করে ফোন করে, তারা বেকা 2টা কথা বলে রেখে দেয়। আমি ফোন করি, আমি তাকে 2-3 দিন পর পর ফোন দিই বা মেসেজ পাঠাই, জিজ্ঞেস করি কেমন আছেন, খাইছেন নাকি। তো সে একদিন রিপ্লাই করলে 4 দিন করে না, মাঝে মাঝে ফোন রিসিভ করে, মাঝে মাঝে করে না। তো ওটাতে না আমার কেন জানি কোনো প্রবলেমই ছিল না, কারণ ওইরকম মায়া টান ভালোবাসা তার প্রতি আমার আসেই নাই। এরপরে আমার শাশুড়ি প্রতি মাসে আমাকে মানে 10-15 হাজার টাকা দিয়ে যেতেন হাত খরচের জন্য।
বলতো হাত খরচের জন্য, কিন্তু যেহেতু আমি আমার বাবার বাড়িতে থাকি সেই খরচ বাবদই হয়তো দিয়ে দিতেন। তো এভাবে সুন্দর কাটতেছে জীবন। বাট আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার আর এখন খুব বেশি একটা সম্পর্ক নাই। তো সে দেশের বাইরে গেছে, 1 বছর হয়ে গেল। এভাবে সব কিছু চলতেছে। আস্তে আস্তে তার সাথে আমার কথা বলাটা মাসে একদিনে পরিণত হয়ে গেল। তো আমার বিয়ের যখন 4 বছর চলতেছে, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে প্রেশার করতেছে যে তুমি আসো না কেন, তোমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর সে বলতেছে কাগজপত্রের সমস্যা, তো সে ওই দেশেই সেটেল হবে, আমাকে নিয়ে যাবে। তো চলে গেছে বিদেশ। এখন তো বাবা মার আর কিছু করার নেই, তারা ফোনে জাস্ট বলতে পারে যে তুমি চলে আসো বা ওকে নিয়ে যাও। সে আচ্ছা ঠিক আছে এরকম করতে করতে আমার বিয়ের 5 বছর পুরো চলে গেল। তো আমি ফোন তো চালাইতাম, বাট আমি ইউটিউবে জাস্ট ভিডিও টিডিও দেখতাম। আমার হোয়াটসঅ্যাপে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতাম, ইমো ছিল। কখনো টিকটক আইডি বা ফেসবুক এগুলো আমার কখনো ছিল না। এরপর আমার এক খালাতো বোন, তখন আমার বিয়ের প্রায় 5.5 বছর বয়স, আমার খালাতো বোন ও করে কি আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেয়। বলে যে আপু দেখো, ফেসবুকে এরকম ছবি পোস্ট করা যায়, বা ছবি পোস্ট করলে অন্যরা দেখা যায় আমরা কি ছবি পোস্ট করছি তোমরা দেখতে পারো। ফেসবুক সবার মুখে মুখে শুনতাম না তখন, এটা 2019-এর ঘটনা। তো তখন সবার মুখে মুখেই তো শুনি যে খালি ফেসবুকটা এত পপুলার, ফেসবুকে এটা দিছে ওইটা দিছে, বাট আমি জানতাম না। তো তখন ও আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিল। আমার একটা নয়নতারা ফুলের, আমাদের বারান্দাতে নয়নতারা ফুল গাছ ছিল, ওইখান থেকে 2-4টা ফুল ছিঁড়ে একটা ছবি তুলে ওই ফুলের প্রোফাইল পিকচার দিয়ে নয়নতারা নাম দিয়ে একটা পেজ খুলে দিল। কারণ পরে আত্মীয় স্বজন যারা, খালাতো বোন, আশেপাশের যে যারা আছে সবার সাথে অ্যাড পাঠাইলাম, সবার সাথে মোটামুটি অ্যাড হইলাম। এরপরে বাট আমার হাজব্যান্ডের সাথে আমি অ্যাড হইনি ফেসবুকে, কখনোই না, সে জানেও না হয়তো আমার ফেসবুক আইডি আছে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে 4-5 মাস পরে দেখলাম যে অনেক মেয়েরা, আসলে আমি করতাম কি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে যেই নামগুলো মেয়েদের থাকতো দেখতাম, বা প্রোফাইল পিকচারে কোনো মেয়ে থাকতো ওগুলো অ্যাকসেপ্ট করতাম, বাকি ছেলেদেরটা আর অ্যাকসেপ্ট করতাম না। মানে একটা থাকে না মেসেজ দিবে, ভয় হইতো, এইসব জিনিস তো কখনো করা হয় না সেই জায়গা থেকে। তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো প্রায় 3-4 মাস পরে, আমি ফেসবুক আইডি খোলার, ওখানে নাম ছিল নীলাঞ্জনা। তো নীলাঞ্জনা তো ডেফিনেটলি মেয়েদের নামই হবে, এটা ভেবে আমি একদম অ্যাকসেপ্ট করে ফেলছি। তো সেখান থেকে 2-3 দিন পরেই দেখলাম ছোটো ছোটো মেসেজ আসতেছে, হাই কেমন আছেন, কি করতেছেন। আমি ভাবলাম যে এটা তো একটা মেয়ে, তো এটা ভেবে আমি প্রথমে উত্তর দিইনি, জাস্ট সিন করে রেখে দিতাম, কোনো উত্তর দিতাম না। তো আমার খালাতো বোনও আবার আমাদের পাশের বাড়িতেই থাকতো, ওর খুব আসা যাওয়া ছিল, ও আবার ফোন সম্বন্ধে অনেক বোঝে। তো ও এসে আমাকে বলতেছে যে তোমার মেসেঞ্জারে কতগুলো মেসেজ আসছে, রিপ্লাই করো না কেন। আমি বললাম কে নাকি চিনি না, কাকে রিপ্লাই করবো, কী লিখবো। তো ও আমার হয়ে প্রথম এটা ওটা জিজ্ঞেস করলো, আপনি কে, কোথায় থাকেন, হ্যান ত্যান। তখন ওই লোকটা বলল যে সে ছেলে নামে, সেটা বলেনি, বলছে আমি দেশের বাইরে থাকি। তো আপনি কি ছেলে? কোনো উত্তর দেয়নি, সেও কোনো উত্তর দেয়নি। আমাকে জিজ্ঞেস করছে আমি ছেলে নামে, আমিও কোনো উত্তর দিইনি। তো সেখান থেকে আমি না এত বোকা ছিলাম, আমি ধরে নিয়েছি যে এটা তো একটা মেয়েই হবে, আর সেও বুঝে ফেলছে যে আমি একটা মেয়েই কথাবার্তা দেখে। যাই হোক, তো তখন ওখান থেকে আমাদের চ্যাটিংটা শুরু, টুকটাক কথাবার্তা হয়, বেশ ভালো লাগতো তার সাথে কথা বলতে। সে খুব মজার জাস্ট মেসেজে, আমরা কিন্তু নো ভিডিও কল, কোনো কল দেওয়া বা একটা ভয়েস পাঠানো, এগুলো কিচ্ছু না। তো সারাদিনে মনে হয় এটা 2-3 ঘন্টা পর পর একটা কিছু লিখে পাঠাইলো, বা আমাকে ফেসবুক থেকে একটা রিল শেয়ার দিল, ফানি একটা রিল, এরকম এই ধরনের আমাদের কথাবার্তা বা চ্যাটিং হচ্ছে, ওইরকমভাবে ফোন টোন কিচ্ছু না। তো এরকম করতে করতে প্রায় 1 বছর চলে গেল। এর মাঝে করোনা আসলো দেশে। তো করোনার মধ্যে তার সাথে আমার প্রচুর কথা হতো, সে মনে হয়তো কি সারাদিনই অ্যাক্টিভ আছে। এর আগে সে সন্ধ্যার পরে একটু বেশি অ্যাক্টিভ হইতো, তো তখন প্রচুর কথা হইতো। এরপরে 2021 সালে তার সাথে হঠাৎ করেই, তার যে আইডিটাতে আমি তার সাথে কথা বলতাম, আমি দেখলাম যে সে আমাকে 2 দিন হয়ে গেছে কোনো মেসেজ করতেছে না। তো আমি সেধে জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, বা আপনার তো কোনো খবর নাই 2 দিন ধরে। তখন দেখি কোনো রিপ্লাই আসে না। তো প্রতিদিন কিছু না কিছু লিখতাম, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল কোনো রিপ্লাই আসতেছে না। ওইদিকে আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, কামরুল হাসান নামে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। এই গত 5-6 দিন হবে এরকম আসছে, বাট আমি অ্যাকসেপ্ট করতেছি না, যে কারণ আমি তো ছেলেদেরকে অ্যাকসেপ্ট করবো না, এরকম না। তো আবার আমার ওই খালাতো বোনই প্রোফাইল পিকচারটা দেখে বলো, ছেলেটা তো খুব স্মার্ট, অ্যাকসেপ্ট করতেছো না কেন, করো। এরপরে আমিও ওর কথার তালে পড়ে অ্যাকসেপ্ট করে ফেললাম। অ্যাকসেপ্ট করার পরে
দেখলাম যে 15-20 মিনিটের মাথায় সে মেসেজ করতেছে, তোমার এতক্ষণ লাগে হচ্ছে করতে, অ্যাকসেপ্ট করো না, দিয়ে রাখছি হ্যান ত্যান। তো আমি বললাম আপনি কে? বলতেছে আমি যে নীলাঞ্জনা আইডির, ওইটা আমার ফেক আইডি ছিল, আমার ফোনটা তো হারায় গেছে, এখন আমার পাসওয়ার্ড মনে নাই, তা তোমার পেজটা আইডিটা আমি খুব কষ্টে খুঁজে বের করছি, তারপরে হচ্ছে তোমাকে রিকোয়েস্ট পাঠাইছে খুঁজতে খুঁজতে। যেহেতু আমার একদমই ছোট্ট একটা প্রোফাইল ছিল, ওখানে খুব কম ফ্রেন্ড ছিল, সেখান থেকে ওনার আমাকে খুঁজতে একটু কষ্টই হয়েছে। যাই হোক, তারপরে সে হচ্ছে, তো আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে, এই কারণে তাহলে ওখান থেকে আবার, তো সে না আমাকে ফোন করলো এরপরে, তো আমি সে ধরার সাহস পাচ্ছিলাম না, যে এখন তো আমি বুঝে গেছি সে একটা ছেলে। এরপরে সে বারবার ফোন করে যাচ্ছে। তো একদিন ছাদে গিয়ে আমি আর আমার খালাতো বোন, তো ওকে দিয়ে রিসিভ করাইলাম ফোনটা। তো রিসিভ করার পরে ও এটা ওটা জিজ্ঞেস করলো, তখন জানতে পারলো সে দেশের বাইরে থাকে। তো তার সম্বন্ধে ইন ডিটেলস সব কিছুই জানাইলো, সে দেশের বাইরে জব করে, আর সব কিছু মানে তার ফ্যামিলি কোথায় থাকে কী থাকে সব কিছু ওর সাথে বললো। বলার পরে ওই লোকটা হচ্ছে ওর সাথে কথা বলে কেমন ধরে ফেলছে, বলতেছে যে তুমি তো হচ্ছে আমি এতদিন যার সাথে চ্যাটিং করছি সে তো তুমি না, ওর কথার ধরন আর তোমার কথার ধরন খুব আলাদা। তখন ও আবার সত্যি কথা বলে দিছে যে হ্যাঁ আপনি আমার বড় আপুর সাথে চ্যাটিং করছেন, নেন হচ্ছে আপুর সাথে কথা বলেন। তো সেখান থেকে তার সাথে একটু একটু করে কথা বলতে বলতে, তো ফোনে কথা হয়, চ্যাটিং হয়, তখন থেকে তার সাথে কোনো এখনও পর্যন্ত সে আমাকে প্রপোজ করা বা কোনো কিছু না, আমাদের জাস্ট কথা হয়। বাট আমি ওই যে তার সাথে 6-7 দিন কথা হয় নাই, সেখানটাতে আমি রিয়ালাইজ করলাম যে তাকে আমি খুব মিস করতেছি। ওটা যেন আমার জীবনের একটা খুব মানে সুন্দর একটা জিনিস ছিল, যে ওই প্রতিদিন কথা বলা, তার সাথে এটা ওটা জিজ্ঞেস করে, জিনিসগুলো আমার খুব ভাল লাগতো। যাই হোক, তো ওই ফিলিংস তো আর ধরে বসে থাকিনি। এরপর থেকে সে আমাদের খুব কথা হওয়ার পরে ও আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি আমি ম্যারিড। আমার তো ঠিক আছে, ম্যারিড হলে আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলি, তো আমাদের কোনো সম্পর্ক না কিছু না, ঠিক আছে জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলি। তার একটা মেয়েকে ভাল লাগছে, সে ছবি তুলে আমাকে পাঠাইছে, দেখো এই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে, হ্যান ত্যান। তো এরকম সব কিছু আবার কথাবার্তা চলতে থাকলো, কিন্তু জাস্ট ফ্রেন্ড হিসেবে, কোনো সম্পর্ক না, কিচ্ছু না। এরপরে 2022 সালে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে খুব প্রেশার দিলেন যে তুই কেন আসতেছিস না। তো আমার হাজব্যান্ডও আমাকে ফোন করে প্রচুর গালাগালি করতেছে। তো আমি কোথাও একটা চাইতাম যে এরকম সম্পর্কে থাকার চেয়ে সে আমাকে ছেড়ে দিক, কারণ আমাদের সমাজে তো মেয়েদের ডিভোর্স দেওয়াটা আকাশ পাতাল। তারপরে আমার তো শ্বশুরবাড়ি এত ভালো, আমি কেন ডিভোর্স দেবো, এটা তো আরও মেনে নিতে পারবে না, আর আমার বাবা মার সামনে তো ডিভোর্সের কথা বলতেই পারবো না। সে আমাকে ছেড়ে দিক, এটা আমি চাইতাম। তো সে আমাকে খুব রাগারাগি করছে, তার বাবা মা তার সাথে, যে তাকে সম্পত্তি দিবে না, এরকম কিছু বাড়ি আমার নামে লিখে দিয়ে দিবে, কেন হচ্ছে সে আসতেছে না, নিতেছে না আমাকে, বা সে না আসলে আমাকে নিয়ে যাক, এই ধরনের অনেক চিলাচিলি হয়। আমার শ্বশুর অনেক গালাগালি করে। একটা পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে সে এত নোংরা ভাষায় আমাকে গালাগালি করতেছে যে আমি তার বাবা মাকে পটায় নিছি যাতে বাড়ি ঘর আমাকে লিখে দেয়। এটা তো আমি খুব অবাক হই যে বাড়ি ঘরের লিখে দেবে, এগুলো কোত্থেকে আসলো, এগুলো তো আমিও জানি না। যাই হোক, তো সেখান থেকে সে আমাকে গালাগালি করতে করতে, তো আমার খুব ঘৃণা লাগতেছিল। আমি করলাম কি যে এটা রেকর্ড করে রাখি, আমার বাবা মাকে দেখাবো যে দেখো এই লোকের এই ব্যবহার, ওনার সাথে আমি থাকতে চাইনি, এতটুকু বলতে তো পারবো, কারণ সবাই তো ওনাকে খুব ভালো জানে। তো আমি ফোনে একটা ওনার কথাগুলো রেকর্ড করলাম। তখন উনি ওই কথার মাঝে আমাকে বললেন যে আমি হচ্ছে এখানে এসে আমি গত 3 বছর হয়ে গেছে বিয়ে করে ফেলছি, আমি কি তোর আশায় বসে আছি, তুই আমার আশায় কেন বসে রয়েছিস? আমি কি তোকে বলে আসছি যে তোকে আমি আনবো দেশের বাইরে, বা তোর সাথে আমি খুব হ্যাপি, তুই বুঝোস না যে তোকে আমার পছন্দ না, তোর সাথে আমি থাকতে চাই না, তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। তো এরকম উনি বিয়ে করে ফেলছে। তো আমি রেকর্ড করে প্রথমে আমার শ্বশুর শাশুড়িকে জিনিসটা শোনাইলাম, শোনার পরে ওনারা তো ওকে ফোন করছে, জিজ্ঞেস করছে, তো ও বলতেছে যে হ্যাঁ আমি বিয়ে করে ফেলছি, ওই মেয়েকে আমি রাখবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, এখন তো আর কিছু করার নেই, উনি বিয়ে করছে। আর আমাকে জিজ্ঞেস করার পরে আমি কিছুই বলি নাই, যে আমি এখন কি বলবো, সে আমাকে না রাখলে আমি কি জোর করে তার কাছে থাকতে পারবো। মাকে শোনাইলাম, তখন বাবা মা সবাই খুব মানে স্যাড হয়ে গেলেন যে এটা কেমন কথা, এত সুন্দর চলতেছিল সব কিছু, এর মাঝে কি হয়ে গেল। যাই হোক, সব কিছুর মাঝে ওইদিকে আর না যাই, একটা সময় আমার ডিভোর্সটা হয়ে গেল। তো আমার হচ্ছে 10 লাখ টাকা কাবিন ছিল, সেখান থেকে আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে 15 লক্ষ টাকা দেওয়া হয়, আর প্রায় 2-3 ভরির মতো গহনা, যেগুলো মানে রেগুলার আমি পরতাম, আমার 2টা স্বর্ণের চুড়ি, গলার চেন, কানের দুল, আংটি, এগুলো আমার শাশুড়ি হচ্ছে আমাকে দিয়ে দেয়, যে এটা আমার পক্ষ থেকে, ওকে অন্য কোথাও বিয়ে দিলে এটা দিও, থাক, এটা নেব না। তারা খুবই ভালো এক মানুষ ছিলেন, মানে তাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না, তারা এত ভালো ছিলেন। তো যাই হোক, তো সেখান থেকে আমার বাবা মায়ের মনে হইলো কি যে আফসোস বিষয়টা মনে হয় নাই, যে ঠিক আছে কতগুলো টাকা তো আসছে, তার বাকি মেয়েদের
আমার মেজো বোনটার বিয়ে হয়েছে, বাকি আরও 2টা বোন আছে, তাদের বিয়ে দিতে পারবে এই টাকা দিয়ে। তো আমাকে নিয়ে আর বাবা মার তেমন একটা মাথা ব্যথা থাকলো না, যে ঠিক আছে ডিভোর্স হয়েছে তো হয়েছে। তো ওইদিকে আমি তো ওই ছেলেটার সাথে কথা বলতেছি, ছেলেটার নাম হচ্ছে কামরুল ইসলাম। তো কামরুলের সাথে আমার প্রচুর কথাবার্তা হচ্ছে। তো একটা সময় এতদিন ও জানতো আমি খুব হ্যাপি ম্যারিড লাইফ লিড করতেছি। তো আমার ডিভোর্সের পরে ওকে আমি ব্যাপারটা জানাইলাম। জানানোর পরে ও বলল, তখন ও আমাকে প্রপোজ করলো যে আমি প্রথম থেকেই তোমার সাথে কথা বলে খুব ভালো লাগতো, বাট তুমি অন্যরকম ছিলা বলে আমি কোনোদিন কিছু বলি না। এখন হচ্ছে যেহেতু তোমার তো ডিভোর্স হয়েই গেছে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি তাকে অনেক বোঝাইলাম যে আপনি একটা আনম্যারিড ছেলে, আমি একটা ডিভোর্সি মেয়ে, শত হোক আমার সংসার 1 মাসের, বাট সংসারটা তো আমার প্রায় 6-7 বছরের ছিল। তো সেখান থেকে আপনার ফ্যামিলি কখনোই আমাকে মেনে নেবে না, সে না আমার ফ্যামিলিকে মানানোর দায়িত্ব আমার, এটা সেটা। তো 2023 সালে সে বাংলাদেশে আসলো, এবং আসার পরে বাংলাদেশে আসার 3 দিন পরেই সে আমাদের বাড়িতে আসলো। এসে আমার মার সাথে কথা বললো, আমার বাবার সাথে কথা বললো। দেখা আমি বাবা মাকে জানাইছি যে এরকম এরকম একটা ছেলে আমাকে পছন্দ করে, বাট পরিচয়টা ফেসবুকে হয়েছে। বাবা এটা নিয়ে খুব রাগ হয়েছেন যে ফেসবুক কেন খুলছি, ছেলেদের সাথে কথা বলতেছে, এই জন্যই হয়তো আমার সংসার ভেঙেছে, অনেক কথা শোনাইছে। যাই হোক, তারপরে ও যখন আসলো, ওকে দেখে মায়ের মোটামুটি ভাল লাগলো। তো তারা কথাবার্তা বলার পরে বাবা বললো, ঠিক আছে তোমার যদি ওকে পছন্দ হয়ে থাকে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো। তো সে 2 দিন পরেই তার ফ্যামিলি থেকে তার বোন জামাই, তার মা, তার বোন, আর হচ্ছে তার ছোট ভাই, তার বাবা আসেনি, তারা আসলো আমাদের বাড়িতে। এসে দেখে আমাকে আমার যে কামরুলের মার খুব পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে উনি আমাকে একটা আংটি পরায় দিয়ে গেলেন যে হ্যাঁ আমরা এরপরে এসে বিয়ের কথা ঠিক করব। আচ্ছা, তো তারপরে 1 সপ্তাহের মতো হবে গেল, মানে মাঝখানে 1 সপ্তাহ গেছে। পরের সপ্তাহে এসে আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো। যেদিন ওনারা আসলো দিন থেকে 15 দিন পরে, মানে মাঝখানে 1 শুক্রবার, এরপরে আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো। তো ঠিক আছে, তো ঢাকাতে তো আমার খালারা আছে, মামারা আছে, আমার এক চাচা থাকে, তো সবাইকে জানানো হলো যে আমার বিয়ে ঠিক হয়েছে, অমুক তারিখে আমার বিয়ে। এরপরে যেটা হইলো, 1 সপ্তাহ যায় নাই, 5-6 দিন পর থেকেই কামরুলের ফোনটা বন্ধ, হুট করে কোনো কথা নেই, বার্তা নেই। 7-8 দিন পরে ওর যেই এসে ওর এক মামা, ওনাকে পাঠানো হয়েছে, উনি এসে বলতেছে বিয়ে হবে না। তো বিয়ে কেন হবে না? বলতেছে যে আপনাদের মেয়ে ডিভোর্সি, আপনাদের মেয়ে হচ্ছে 7 বছরের সংসার ছিল, এগুলো তো জানার নাই, আমাদের আনম্যারিড ছেলে পেয়ে গলায় ঝুলিয়ে দিছেন, এরকম মেয়েকে আমরা ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করাবো? আমার ছেলের জন্য সুন্দরী হয়েছে তো কী হয়েছে, এ বিয়ে হবে না। তো আমার তো হচ্ছে ওই ফোনের মাধ্যম ছাড়া কামরুলকে আর আমি চিনি না, ওদের বাড়িতে যাবো এত সাহস আমার নাই। তো বাবা চিনতেন, তো বাবা হচ্ছে বললেন যে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে ওর বাবার সাথে কথা বলবো। এখন বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, সবার জানাজানি হয়ে গেছে, এই মুহূর্তে এমন, মানে এটা কেমন কথা? তো আমার বাবা যখন ওদের বাড়িতে গেলেন, তো ওর বাবা মা সবাই আমার বাবাকে প্রচুর অপমান করলেন যে ডিভোর্সি মেয়েকে বিয়ে দিচ্ছেন। এখন তারা হচ্ছে কামরুল তাদেরকে কিছুই জানায় নাই যে আমি ডিভোর্সি বা বিবাহিত হয়েছি, এরকম কিছুই জানায় নাই। পরবর্তীতে তারা থাকে না যে মেয়ের একটু খোঁজ খবর নিয়ে দেখা বা জিজ্ঞেস করা, সেখান থেকে এলাকায় এসে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে যে আমার 7 বছরের সংসার, বিয়ে 7 বছর পরে আমার ডিভোর্স হয়েছে। তো এখন তারা তো বিয়ে করাবে না। এরপরে তো আমার বাবা তো প্রচুর রেগে গেছে, এখন আমার সাথে কামরুলের কোনো কথা হচ্ছে না। এখন আমি কি করব? তো আমার বিয়ের যেই শুক্রবার দিন সময় চলে আসছে, তো বাবা করলো কি খুব রাগ হয়ে আমার যেই খালারা ছিল, মামারা ছিল, সবাইকে বললো যেখান থেকে হোক যেমন হোক ছেলে ধরে নিয়ে ওই তারিখে ওকে বিয়ে দেব। তো আমার এক খালা এক ম্যাসে থাকে না যে ম্যাস বাসাতে থাকে যে ছেলেরা, ওখান থেকে বরিশালের একটা ছেলেকে ধরে নিয়ে আসলেন, যে ওর গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, ও এখানে ম্যাসে থেকে একটা চাকরি করে, ভালো চাকরি করে, একেবারে যে খুব খারাপ এরকম না। ও আমাকে তো দেখতে নিয়ে আসলো যে এরকম এরকম আমার একটা ভাগ্নি, এরকম সমস্যা হয়েছে, তুমি কি বিয়ে করবা নাকি? তো ছেলেটা হচ্ছে দেখতে চাইছে, ছবি দেখে সে পছন্দ করে ফেলছে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করব, সমস্যা নেই, আমার ফ্যামিলি আসতে হবে না, আমি একাই বিয়ে করব। আমার বাবা মা সবাই যেমন মরিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আর আমার বাবা ওই যে তাকে অপমান করছে সেই জেদের বসে সে হচ্ছে আমাকে বিয়ের কথা বলল। তো সেখান থেকে ওই তারিখেই আমার বিয়েটা হয়ে গেল, বাট অন্য ছেলের সাথে, বরিশালের ওই ছেলেটার সাথে। আর আমি বিয়ের মানে যেদিন আমার বিয়ে ঠিক হচ্ছিল, কাজে আসার আগ পর্যন্ত, কবুল বলার আগ পর্যন্ত আমি জাস্ট কামরুলকে ট্রাই করে যাচ্ছিলাম যে একটা ফোন অন্তত পক্ষে ঢুকুক, ওকে আমি জিজ্ঞেস তো করতে পারবো যে তুমি হচ্ছে কেন এরকম করলা। সেটা আর হইল না। তো আমি হচ্ছে তো বিয়ের পরে আমি ওকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম, যেহেতু বিয়েটাই হয়ে গেছে, এখন আর তার সাথে তো আমার কথার দরকার নেই। আর এখন সে ভালো কিছু করলেও সেটাতেও আমার কিছু যায় আসে না। তো
হাজব্যান্ডের সাথে চলে গেলাম, যেহেতু সে মেসে থাকতো, আমি আমার বাবার বাড়িতে থাকতে থাকলাম। সে পরের মাসে বেতন পাইলো, সে এখানে আসতো থাকতো, পরের মাসে বেতন পেয়ে সে নতুন ফ্ল্যাট নিল, ফার্নিচার কিনলো, তারপরে আমার নতুন সংসার শুরু হলো। তো বিয়ের পর 7-8 মাস খুব ভালো সংসার যাচ্ছিল। এরপরে আমার হাজব্যান্ডের আমাকে ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা তো বলতে পারবো না, বাট তার খুব চড়া মেজাজ। তার সামনে কথা বলা যায় না, আমার রান্না মজা হচ্ছে না, তো আমি একটু যদি নামাজ পড়ে একটু শুয়েছি, একটু উঠতে দেরি হয়েছে, সেটার জন্য গায়ে হাত তুলে দিচ্ছে। সময় মতো সব কিছু পারফেক্ট না হইলেই ওনার ভাল লাগতেছে না। 19 থেকে 20 হইলে দুইজনের মানুষের সংসার, কি আর থাকতো কাজ। তার মধ্যেও তার দোষ ধরা, এটা করা ওইটা করা, তার কাপড় ধুইছি ওখান থেকে পরিষ্কার হয় নাই, আয়রন সুন্দর হয় নাই, নানান কথাবার্তা, আর কথায় কথায় গায়ে হাত তুলতো। তো এইভাবে চললো আমার বিবাহিত জীবনের প্রায় 1.5 বছর চলে গেছে। 1.5 বছর পরে একদিন সকালে আমি আমার হাজব্যান্ডকে নাস্তা বানায় দিছি। তো যে রুটি খাচ্ছিল উনি, রুটির মধ্যে লবণ বেশি হয়ে গেছে, সেই কারণে সে আমাকে প্রচুর মারে। এটা তো প্রচুর মারার কোনো বিষয় না, আমি কোনো তর্ক করি না, আমি কখনো তার সাথে তর্ক করি না। তো সে আমাকে প্রচুর মারার পর ওই দিন আমার খুব খারাপ লাগে যে কেন হচ্ছে আমার সাথে এরকম হচ্ছে। তো নিজের জীবন তো নিজে কোনো দিন শেষ করব না, কারণ যেহেতু ইসলামে এটা অন্যায় ছিল। তো সেখান থেকে খুব কান্নাকাটি করতে করতে কেন জানি আমার যে হাজব্যান্ড ছিল প্রথম, ওর কথা তো কোনোদিন আমার মনে হইতোই না, আমার কামরুলের কথা খুব মনে পড়ছিল যে ওর সাথে যদি আমার বিয়েটা হইতো তাহলে ও হয়তো এরকমটা করতো না। তো সেখান থেকে আমি ওকে আনব্লক করে দিই, হয়তো ইমোশনাল জায়গা থেকে নিজের অজান্তেই কাজটা করে ফেলছি। আনব্লক করার পরে ও সন্ধ্যার দিকে, এটা আমি সকালে 9টা-10টা নাগাদ ওকে আনব্লক করি, সন্ধ্যার দিকে দেখলাম মেসেজ আসতেছে যে কিরে তুমি কোথায় ছিলে এতদিন, একটার পর একটা ধাপ ধাপ মেসেজ এসেই যাচ্ছে যে তুমি কোথায় ছিলে, কেন আমাকে ব্লক করছো, আমার সাথে কথা না বলে কি করছো তুমি, তোমার কোনো খোঁজ খবর নাই, হ্যান ত্যান। তো এরকম করতে করতে তো সে ফোন দিছে। ফোন রিসিভ করার পরে তখন সে আমাকে বললো তুমি আমাকে ব্লক কেন করছো। তো আমি খুব কান্না করলাম আর বললাম যে আপনি ব্লক করছি কেন সেটা প্রশ্ন করতেছেন, আপনি আমার জীবনটা ধ্বংস করে দিলেন, আপনার জন্য এরকম বাবা জোর করে এই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিছে। যদি আপনি ওই দিন বিয়ে না করবেন, নাই আসতেন আপনার ফ্যামিলি নিয়ে, তাহলে অ্যাটলিস্ট এমন একটা ছেলের কাছে তো আমাকে বিয়ে দিত না, এরকম মারধর করে। সব কিছু ওর সাথে কান্না করতে করতে বলে দিলাম। তো আমি এমনিতে একটু চুপচাপ স্বভাবের, ছোটোবেলা থেকেই পরিবারের বড়, তো সবসময় শাসন করতে করতে কখনোই মন খুলে কথা বলা, সব কিছু নিজের বিষয়গুলো শেয়ার করা বাবা মায়ের সাথে কিছুই কোনো দিন করতে পারিনি। বাইরে কোনো ফ্রেন্ড হয় নাই, যতদিন মাদ্রাসায় যাইতাম সেখানে একটু বন্ধুবান্ধব ছিল, এরপর থেকে ঘরের ওই দুনিয়াটুকু আর ফোনটুকু, ততটুকুই আমার ছিল, এর বাইরে আমি কিছুই দেখি নাই দুনিয়ার। তখন আমাকে কামরুল জানাইলো যে আমার ফ্যামিলি যখন জানতে পারছে যে তোমার ডিভোর্স হয়েছে, ওই বিষয়টা জানার পরে তারা আমাকে আমার ফোনটা নিয়ে যায় এবং আমাকে ঘরে বন্দি করে দেয়, বলে যে আমার মা একটু কবিরাজি জিনিসপত্র বেশি বিশ্বাস করে, আমি জানতাম সে হয়তো আমাকে ফিরানোর জন্য এমন একটা কিছু করবে, বা তাহলে আমি যদি তোমাকে সত্যিকারের ভুলে যাই, এই জন্য আমি বলছি যে তাদের কথা আমি মানছি যে ঠিক আছে আমি বিয়ে করব না, আমি চলে যাব বাংলাদেশ থেকে চলে যাব, আমার ফোন টোন দাও। তো আমি ভাবছিলাম যে আমি দেশ থেকে চলে গিয়ে তারপরে তোমাকে ফোন দিব। তো ওনারা আমাকে প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো ঘরে দেখে দেখে রাখে, ঘর থেকে যাতে আমি না বের হয়ে ফোন না করতে পারি। এরকম করার পরে আমি দেশের বাইরে চলে আসি। আসার পর থেকে আমি তোমাকে যখনই ট্রাই করতেছি, তোমার ফোনটা বন্ধ, তুমি আমাকে ব্লক করে রাখছো। কেন জানি প্রথমে বিষয়গুলো আমি একদমই বিশ্বাস করতে পারতেছিলাম না, তারপরে আবার আস্তে আস্তে বিশ্বাস করি যে হইতেও পারে, ও তো কখনো আমার সাথে খারাপ কিছু করে না। তো ও প্রচুর কান্না করে, ওপাশ থেকে কামরুলও খুব কান্না করতে থাকে আর বলে যে তুমি বিয়েটা কেন করলা, তুমি একটু ওয়েট করতা, যে আমার কাছ থেকে তোমার জবাব নেওয়ার দরকার ছিল না যে কেন আমি আসলাম না বা কেন আমার ফোনটা বন্ধ, একটু অপেক্ষা করতা। তো আমি বললাম যে আমার কাছে ওইরকম সিচুয়েশনটা ছিল না যে আমি অপেক্ষা করব, তারপরে তোমার সাথে বলবো, তারপর বিয়ে করবো। আমার ফ্যামিলি কখনোই আমার কথা এতটা শুনবে না, সেটা আমি জানি। তো এভাবে ওর সাথে একটু একটু করে আবার কথা বলা শুরু হইলো। তো আমার হাজব্যান্ডের যেই অভ্যেসটার কারণে সেই যে কথায় কথায় আমাকে মারধর করে, বা সে করে কি যে বেতন পাওয়ার পরে বেশিরভাগ টাকাটাই গ্রামে পাঠায় দেয়, আমাকে অল্প কিছু কোনো রকম বাজার সদাই করে দিচ্ছে, কাপড় কিনে দিচ্ছে না, কেমন যেন করে রাখতেছে। বাট তার মধ্যেও যে চাহিদা কম রেখেও যদি খুশি থাকতাম, সে আমার সাথে ভালো ব্যবহার করতো। আমরা সাবলেট একটা বাসাতে থাকি, একটা রুমে, আর 3 রুমের একটা ফ্ল্যাট, আমি এক রুমে থাকি, 2 রুমে অন্য একটা ভাবি থাকে। তো ওই মহিলার সাথে আমার হাজব্যান্ড এত হেসে হেসে কথা বলে, তার এত সুন্দর ব্যবহার, আমি দেখে তাকায় থাকি। আর আমার সাথে কথা বলার সময় তুই তুকারি করা, কথায় কথায় গায়ে হাত তোলা, যা তা ব্যবহার করা, এগুলো সে করে। এখন কেন করে সেটা বলতে পারবো না। তো এখনও আমার যে
কামরুলের সাথে ফোনে কথা হয়। ও আমাকে বলে যে তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও, তুমি আমার কাছে চলো, আমি দেশে আসবো, আসার পরে তোমাকে আমি বিয়ে করব, এরপরে আমি তোমার খরচ দিব, তুমি থাকবা। এখন এটা কীভাবে সম্ভব? আমি একটা আমার বিবাহিত জীবন ছেড়ে দিলে যে আনম্যারিড ছেলেরা বিশেষ করে কখনোই ওরকমভাবে ভালো থাকে না, এটা তো শুনি, সমাজের সবার মুখেই শুনি যে নিজের সংসার ছেড়ে পরকিয়া করলে বা কারোর সাথে চলে গেলে ওই সংসারগুলো তেমন একটা ভালো হয় না। তো আমার লাইফটা যে ভালো হবে এটা আমি কিভাবে বুঝবো? তো আমার বিয়ের বর্তমানে প্রায় 3.5 বছর বয়স, আমি এখনও বাচ্চা কাচ্চা নেইনি। আমার খুব ভয় হয়, আমার মনে হয় সংসারটা আমার টিকবে না। আমার হাজব্যান্ডই হয়তো বা অন্য কোথাও একটা বিয়ে করে ফেলছে বা তার কোনো অন্য কোথাও সম্পর্ক আছে, এগুলো আমার কেন জানি মনে হয়। আমি তাকে ফোনে কথা বলতে দেখি, আমি দেখি জানালা দিয়ে সে বাড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে। এখনও আমার কাছে কোনো প্রুফ নাই, আমি জানি না সে কি অন্য কোথাও বিয়ে করছে বা কী করছে না করছে, বাট সে কিছু একটা করে এরকম আমার ধারণা। আমি কোনো মানেও খুঁজতে যাই না, এখনও তাকে জিজ্ঞেসও করি নাই। আর কামরুলের সাথে ওইরকমভাবে যে প্রেম ভালোবাসার কথা হবে ব্যাপারটা এরকম না। ও জিজ্ঞেস করে কেমন আছে, কী করতেছে, 15-20 দিন 1 মাস পরে একটু কথা বলে একটু মনটা হালকা করি। জানি আমি এটা হয়তো অন্যায়, তারপরও কী করব, বাবা মায়ের কাছে যাব বলবো এগুলো, তারা আমার মা বলে যে 2টা বিয়ে হয়ে গেছে, তোমারই ত্রুটি, মানে আমারই কোনো না কোনো দোষ আছে, না হলে কেন আমার সংসার টিকবে না? সব ছেলেরাই খারাপ, একা আমিই ভালো? বাট আমি আমার দোষ এখন পর্যন্ত খুঁজে পাই নাই। যাই হোক, জীবন এখনও এমনভাবেই চলতেছে। খুব শীঘ্রই চিন্তা ভাবনা করতেছি যে একটা বাচ্চা নিয়ে নেব আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলে। আর অপর দিকে কামরুল এখন আর দেশে আসে নাই, ও আমাকে খুব বলতেছে যে খুব শীঘ্রই ও দেশে আসবে, আসলেও আমাকে বিয়ে করবে। বাট আমি বলছি যে না, আমি যে একটা সংসার তো আমার আছে অন্তত পক্ষে, যেভাবে হোক দেখি ছেলে ধাক্কায় কোনো রকম যদি জীবনটা পার করতে পারি। কী হবে জানি না, এটাই আমার জীবনের চলমান একটা ঘটনা, যেটা এখন পর্যন্ত আমার জীবনে এভাবেই চলতেছে। আমি আদৌ জানি না যে কামরুলের সাথে আমার জীবনে কিছু হবে কি না। আমি আদৌ এটাও জানি না যে যার সাথে আমি থাকতেছি তার সাথেই আমার জীবনটা কতটুকু সুন্দর হবে, বা আমি বাচ্চা কাচ্চা নিব কি না, জীবনটা আগে বাড়াবো কি না। আর আমাকে নিয়ে আমার বাবা মা, আমার ফ্যামিলির তেমন কোনো মাথা ব্যথা নেই। তারা আমার শ্বশুর বাড়ি থেকে পাওনা টাকা দিয়ে আমার বাকি বোনদের বিয়ে দিয়ে তারা খুব ভালো আছে, ওটা নিয়ে তারা খুব হ্যাপি। এবং আমার শাশুড়ি দেওয়া গহনাটুকু ছাড়া আমাকে আর তেমন কিছুই দেয়া হয় নাই। বিয়ের পরও আমার বাবার বাড়ি থেকে ওই গহনাটুকুই আমার সাথে, ওগুলোই পরে আমি এখন অবধি বসে রইছি। আর আমার বাবার বাড়ি থেকে আমাকে একটা ফার্নিচারও দেওয়া হয় না। প্রথম বিয়েতে তো তারা কিছু নেয় নাই, বাট দ্বিতীয় বিয়েতে যখন আমি আমার হাজব্যান্ডের সাথে থাকা শুরু করলাম, নতুন সংসার, আমার মা আমাকে একটা পাতিলও কিনে দেয় নাই। ওগুলো আমার খালা আমাকে কিছু গিফট করছে। আমি আমার হাজব্যান্ডের কাছে টাকা চেয়ে নিয়ে টুকটাক কিছু কিনছি আমার খালতো বোনকে নিয়ে গিয়ে। এভাবেই সংসার হচ্ছে। জানি না কোথায় যাব বা জীবনের শেষটা কোথায়, বা কী আদৌ আমার করা উচিত আমি নিজেও জানি না। তো এই ছিল সাবিহা আপুর গল্পটা। আসলে গল্প না, এটা তার জীবনের একটা চলমান ঘটনা, যেটা এখনও তার সাথে হচ্ছে। তো এটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর গল্প নিয়ে অবশ্যই মন্তব্য করবেন যে আপুর, আমি আসলে কি বলবো, আমি খুঁজেই পাচ্ছি না আপুর আসলে কি করা উচিত। যদি আপনার কাছে মনে হয় এরকম কোনো কিছু আপুকে বলা উচিত যে আপু আপনি এটা করলে ভালো হয়, সেটা অবশ্যই আপুকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আপনাদের সবাই এত অস্থির হয়ে গেছেন, আপু গল্প দাও না কেন, গল্প দাও না কেন। আরে ভাই, আপনারা ঈদ উদযাপন করতেছেন, বাসায় বসে ছুটির সময় কাটাচ্ছেন। আমি আর কি ছুটি নাই, আমি কেন গল্প দিতে যাব? এই ফোনে কাজ করা, এডিট করা, ভিডিও করা, এগুলো থেকে আমিও একটু শান্তিতে থাকি, আমি একটু রিল্যাক্স করি। যাই হোক, আপনাদের মেসেজ দেখতে দেখতে অস্থির হয়ে আজকে একটা ভিডিও দিয়ে দিলাম। সামনের 1 সপ্তাহ হয়তো আর ভিডিও আসবে না, এরপরে আবার দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।